এখনই বলাটা হয়তো আমি বলবো প্রিম্যাচিওর। কারণ হচ্ছে যে এই উদ্যোগগুলো একটু যেটাকে আমরা বলি একটু বৃহত্তর ক্যানভাসে নেওয়া হয়েছে, বিশেষ করে নাগরিকদের উদ্যোগটা। সেটা কিন্তু শুধুমাত্র একটা আলোচনার মাধ্যমে গণতন্ত্রের মানে ইলেকশন করে ক্ষমতায় পরিবর্তন সেটুকু তো লিমিটেড না। কারণ আমরা জানি যে ইলেকশন হলেও এই ইলেকশন কিন্তু আগামীটা 5 বছর পরে আবার একই অবস্থা হবে। কাজে আমাদের একটা টেকসই ব্যবস্থা দরকার, যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত। কিভাবে একটা সরকার, যে কোনো সরকারই, সেটা বিএনপি সরকার বা আওয়ামী লীগ সরকারই হোক, 40%-এর নিচের ভোট পেয়ে তারা কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলতে পারে, অর্থাৎ মেজরিটি অফ দ্য পাবলিক অপিনিয়নকে ডিসরিগার্ড করতে পারে আমাদের বর্তমান সিস্টেমে। চেকস এন্ড ব্যালেন্স, আপার হাউস লোয়ার হাউস, যে ব্যালেন্স অন্যান্য বহু দেশে আছে, ভারতেও আছে, সেটা আপনারা বলেছেন। কিন্তু ধরুন আপনাদের যে উদ্যোগ, এটা কিন্তু কার্যত সরকার পক্ষ নাকচ করে দিয়েছে। কিন্তু এখন বিদেশিদের এই উদ্যোগ, এটা কতটা সফল হবে আপনার কি মনে হয়? আমি যেটা বলি, যে কোনো উদ্যোগ একসময় নাকচ হলেও পরবর্তীতে কিন্তু সেটা আবার জীবিত হয়ে উঠতে পারে। কাজে আমি মনে করি না যে একটা উদ্যোগ নাগরিকদের পক্ষ থেকে, আমি নিজের কথা বলছি না, কারণ নাগরিকরা কারা? নাগরিক তো আপনারা সবাই, আমরা সবাই উদ্বিগ্ন, আমরা সবাই এটা একটা সলিউশন চাচ্ছি, এবং সেই সলিউশনটা একটা দীর্ঘমেয়াদী সলিউশন হোক, সেটা আমাদের জীবনে শান্তি নিয়ে আসুক, আমাদের অর্থনীতিকে পুনর্জীবিত করুক, আমরা সবাই যেন কর্মকাণ্ডে আবার জড়িয়ে পড়তে পারি, সেটাই আমরা চাচ্ছি। নাসিম আক্তার হোসেন খানিকটা আশা করছেন যে কূটনৈতিকদের উদ্যোগটা কিছুটা হলেও হয়তো ফল দিলেও দিতে পারে। একইভাবে আমি বলবো, নাগরিকরা যে একটা উদ্যোগ নিয়েছে, কূটনৈতিকরাও সে একইভাবে উদ্বিগ্ন। তারা উদ্বিগ্ন তাদের নিজস্ব কারণ এবং বাংলাদেশের সঙ্গত কারণে। কারণ বাংলাদেশ হচ্ছে গ্লোবাল সোসাইটির পার্ট। বাংলাদেশ যদি আজকে একটা যেটাকে বলা হয় ফেইল্ড স্টেট হয়ে যায়, সেটা দায়িত্ব কিন্তু সবার বিদেশিদের উপর বর্তায়। আপনারা যেরকম একটা আলাপ আলোচনার কথা বলছেন, কূটনৈতিকরা একটা আলাপ আলোচনার কথা বলছে বলে আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন আপনাদের উদ্যোগের সঙ্গে কূটনৈতিকদের উদ্যোগ একটা একসাথে হতে পারে? এরকম কি সম্ভব? সব উদ্যোগই কমপ্লিমেন্টারি হতে পারে, রিইনফোর্সিংও হতে পারে, কারণ এগুলোর উদ্দেশ্য তো একটাই। আমরা তো বলছি না যেটা আমাদের উদ্যোগ সফল হোক, তাদের উদ্যোগ ব্যর্থ হোক। আমরা বলছি যে কোনো উদ্যোগই আসুক না কেন, সেটা যদি একটা আউটকাম রেজলিউশন স্যাটিসফ্যাক্টরি আউটকামে নিয়ে যেতে পারে, সেটাই আমাদের কাম্য। এটা আমাদের বা তাদের বা অন্যদের সেটা নিয়ে তো করতে। আওয়ামী লীগের থেকে আসুক, তা আরো ভালো হবে, কারণ সরকারের পক্ষ থেকে উদ্যোগ হলে তার চাইতে তো ভালো কিছু উদ্যোগ হতে পারে না। যে প্রশ্নটা নাসিম আক্তার হোসেনকে করছিলাম, যে অতীতের দিকে যদি ফিরে তাকান আপনি, সেগুলো কিন্তু কোনো ইতিবাচক ফলাফল দেয়নি। আমরা সেই জন্যই শঙ্কিত। যখন এই 96-এ কিন্তু পলিটিক্যাল প্রসেসের মাধ্যমেই চেঞ্জ হয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, ইলেকশনও হয়েছে, এবং ইলেকশন পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সেটা কিন্তু পুরোপুরি আমি বলবো একটা আন্দোলন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে। এবারে কি হবে আমরা জানি না, সেটা ইয়েট টু বি সিন। কিন্তু আমরা চাই না যে 2007-এর মতো এটা অন্য একটা প্রক্রিয়াতে সেরকম কোনো সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা তো কোনোটাকে উড়িয়ে দেওয়া যায় না। আমরা যে প্রসেসে এগুচ্ছি সেটা যদি ক্রমান্বয়ে আরো ঘনীভূত হতে থাকে, তাহলে আমরা যে সোমালিয়া হব না, সিরিয়া হব না, লিবিয়া হব না, সেটাই বা কে বলবে? ধন্যবাদ আপনাকে। দেখি এই প্রসঙ্গে একটু পরে আবার আসবে, একটু দর্শকদের কাছে ফিরে যাই। অনেকেই হাত তুলেছেন, শুরুতে দ্বিতীয় সারিতে একজন হাত তুলে, প্রথম সারিতে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে বিদেশিরা যাই বলুক না কেন কোনোভাবেই ক্ষমতায় যাওয়া যাবে না। তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে কি ভবিষ্যতের জন্য কোনো নীল নকশা তৈরি করা হচ্ছে, যেটা আমাদের দেশে চলমান পরিস্থিতিকে শান্তিমূলক করবে? সুরঞ্জিত সেনগুপ্ত। না, কথাটা এরকম না। কিরকম সেটা ব্যাখ্যা যদি করেন। প্রচেষ্টা তো হতেই পারে। যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাহাও হয়নি হারা। সমস্ত চেষ্টা যে যেখান থেকে যেভাবেই করুক না কেন, সব চেষ্টাই যে বিফল হয়ে গেছে এরকম না। তাই বলছে কবি যে নদী মরুপথে শেষ হয়ে গেছে, ওটার যে কোনো ফলাফল নাই তা না। যেমন সমস্যা থাকবে, সমস্যার সমাধানের প্রচেষ্টাও থাকবে, এনারাও করেছেন, তারাও তাদের অভিজ্ঞতা থেকে। আপনারা তো সেগুলোকে অবাস্তব বলছেন, এই ধরনের উদ্যোগ। বলছি তাদের ত্রুটিগুনা বুঝবে। অবাস্তব বলছি, আর অবাস্তব থেকে কি বাস্তবতা তারা যেতে পারবে না, এটার অর্থ তো আমি বাদ দিয়ে দিচ্ছি না। আর বিদেশিরাও যেটি করছেন, এটিও যে তারা করতে পারবেন না এ কথাও কেউ বলছে না। এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাকুক, এর থেকে হয়তো আমরা একটা সময় সমস্যা সমাধানের পথ খুঁজে পাব। তবে সবার উপরে যে কথাটি হচ্ছে এই কথাটা সবাই মানবেন যে নিজের সমস্যা নিজেই সমাধান করতে হয়। কি বলেন?
তারা অন্যরাও চেষ্টা করুক, আর আমাদের সমস্যা আমাদের কি করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি আবার একটু দর্শকদের কাছে যে দ্বিতীয় সারিতে একজন। একটা বিষয় উভয়কে বাধ্য করা উচিত, এই জন্য যে আজকের পত্রিকা রিপোর্ট অনুযায়ী 115 জন নিহত হয়েছেন। সেই হিসাবে যারা হরতাল বা অবরোধ দেখেছে তারাও স্বীকার করে না এই হত্যা, এর জন্য আবার সরকার বলছে যে এটার জন্য আমরা দায়ী না। তাইলে জনস্বার্থে উভয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, বা কোনো জনস্বার্থে কোনো মামলা করা যায় কিনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আবার হাত তুলেছেন মাঝখানে আরেকজন। মায়ের থেকে মাসির দরদ বেশি ভালো না। এখানে আমাদের বাস্তব অবস্থা হচ্ছে দুই নেত্রী মুখোমুখি, একদিকে পেট্রোল বোমা, অন্যদিকে ক্রসফায়ার। সন্তান সম জনগণের সঙ্গে দুই নেত্রীর, মাতৃসম দুই নেত্রীর ব্যবহারই ভালো না। সেখানে বাইরের জন কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। আপনি খুবই আশাবাদী নন বিষয়টা নিয়ে। ধন্যবাদ আপনাকে। পেছনের দিকে আরেকজন। আমি জনাব সুরঞ্জিত সেনগুপ্তের কাছে একটা প্রশ্ন রাখছি যে যখন সুশীল সমাজ এবং বিদেশি কূটনীতিকরা বিএনপির সাথে সমঝোতার সংলাপের আহ্বান জানিয়েছে, তখন আওয়ামী লীগ বলেছে যে জঙ্গিবাদীদের সাথে কোনো সংলাপ হবে না। কিন্তু যখন 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে তো বিএনপিকে নির্বাচন কমিশনের আওতায় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, তাহলে তখন কেন জঙ্গিবাদী সংগঠনকে নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগ আমন্ত্রণ জানিয়েছে? আজ কেন তারা বিএনপিকে জঙ্গিবাদী সংগঠন বলছে? এটা একটু পরিষ্কার করে দিলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে সুরঞ্জিত সেনগুপ্ত। আপনি বুঝতে পেরেছেন। আপনার কাছে আমি আসছি এই প্রসঙ্গ নিয়ে। রুহুল আলম চৌধুরী, সবাই বলছেন যে দর্শকদের একজন বললেন উনি এটা নিয়ে কোনো আশা করেন না, কূটনৈতিকদের উদ্যোগ নিয়ে। খানিকটা তিনি আশা হতো, আপনি কি আশা করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে বলতে চাই, আমরা যে একটু গ্লোবাল ভিলেজের মধ্যে আছি, বাংলাদেশ তার মধ্যে কোনো আইসোলেশন কিছু না। আমাদের এখানে যারা বিদেশি আমরা বলছি, তারা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। তাদের ইনভেস্টমেন্ট এখানে আছে, তাদের ইন্টারেস্ট এখানে আছে, আর ইন্টারন্যাশনাল যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের মধ্যে বলতে গেলে আমরা কিন্তু সবাই সমান। এখন সমস্যা আছে, সেটা আমরা সবাই জানি। এই সমস্যা যদি থাকে, সমস্যার সমাধানও আছে। একজন বলেছেন যে আগে তো হয়নি। 96-র কথা যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু উই আর ম্যাচিউরড বাই 18 মোর ইয়ার্স। সবাই আমাদের বয়স আরো 18 বছর কিন্তু বেড়েছে, দেশের বেড়েছে, জনগণের বেড়েছে, একই সাথে রাজনীতিবিদ আমরা যারা করি আমাদেরও বয়স বেড়েছে, আমাদের ম্যাচুরিটি কিন্তু বাড়ছে। সেই সাথে আমি মনে করি যে এটা সমঝোতা হবে। সমঝোতা এটা হতে, উনি যে বলেছেন সমঝোতা এটা হতে আমরা বাধ্য হব, এই জন্য কারণ দেশের জনগণ এভাবে সাফার আর করতে পারে। কিন্তু আপনি বলছেন 16-18 বছর আগের কথা, সেটা ব্যর্থ হয়েছে। কিন্তু খুব নিকটের কথা তো আছে, অস্কার ফার্নান্দেজ তারানকো যে নেগোসিয়েশন করার চেষ্টা, সেটাও ব্যর্থ হয়েছিল। এক বছর আগের কথা, গত বছর হয়েছে। হ্যাঁ, তাহলে গত বছরের যে ইলেকশনের আগে যে প্রবলেমটা ছিল, এখন যে প্রবলেম ঠিক একইভাবে ধরলে কিন্তু এটা হবে বা হবে বলে আমি মনে করি না। আমি মনে করি দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির সমাধান কিন্তু এক জায়গায় আছে, সরকারের কাছে কিন্তু সমাধানটা আছে। মানে আপনি কেন এতটা আশাবাদী? সরকার এগুলোকে নাকচ করে দিচ্ছে যে না, বিদেশিদের দিয়ে হবে না। আমি এই জন্য বলছি বিদেশিদের হবে না, তাদের উদ্যোগ যে এটা হবে না সেটা আমি মনে করি না। তাদের উদ্যোগ যেটা আছে সেটাই যে দাদা যে বললেন এটা সাপ্লিমেন্ট করতে পারে, এটা শখ সামলাকে এটাকে সহায়তা করতে পারে। এটা আমাদের যে নেগোসিয়েশনের মধ্যে কিন্তু এই যে এনাদের যে ইনভলভমেন্ট যেটা আছে, এটা কিন্তু আমাদের দুজনকে কিন্তু যথেষ্ট শক্তিশালী। খুব সংক্ষেপে যদি বলেন একটা জিনিস, আমরা খবরের কাগজে দেখেছি এরকম রিপোর্ট এসেছিল যে বিএনপি এখন বিদেশি উদ্যোগের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ বিএনপি মনে করছে যে তারাই সমস্যাটা সমাধান করে দিবে। ব্যাপারটা কি এরকম? না না, এটা বোধহয় সমস্যা ওই যে পিছনে বলেছেন, সমস্যা কিন্তু আমাদের সমস্যা বাইরে থেকে এসে কেউ সমাধান করতে পারবে না। তাহলে তারা আমাদের সহযোগিতা করবে। তাহলে আশাবাদী কেন তারা সহযোগিতা করে? আমি এই জন্যই বলছি দ্যাট রাজনীতি যারা করে তারা কিন্তু এই দেশের জনগণের জন্য রাজনীতি করে। এই দেশের যে অবস্থা, এই অবস্থার জন্য তাদের একটা সময় আসবে, তাদেরকে এই নেগোসিয়েশন টেবিলে বসতে হবে, তাদেরকে এটা সমাধান করতেই হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুরঞ্জিত সেনগুপ্ত, আপনার কাছে একজন প্রশ্ন করেছিলেন যে বিএনপিকে এখন আপনারা জঙ্গিবাদী সংগঠন হিসেবে বর্ণনা করছেন, অথচ এই বিএনপিকে আপনারা নির্বাচনে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে একটা জঙ্গি সংগঠন আপনাদের ভাষায়, তাদেরকে নির্বাচনে আমন্ত্রণ জানালেন কেন? ওনার কথা না, উনি তো বোধ হয় ভুল করেছেন যে বিএনপি তো পার্লামেন্টের মেম্বার ছিল, আপনার
এই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, আমরা বিরোধী দলে ছিলাম, আমরা সরকারে ছিলাম, উনি বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন তো এই প্রশ্ন ছিল না। তখন তো পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা হতো না, আগুনে পুড়িয়ে মানুষ মারা হতো না, নির্দোষ নিরপরাধ বাস ড্রাইভার বা ইত্যাদিকে মারা হতো না। যে কথা তখন নির্বাচনের প্রশ্ন ছিল, নির্বাচনের প্রশ্নের প্রধানমন্ত্রী তাকে বলেছেন, সর্বদলীয় সরকারের কথা বলেছেন, চা খেতে আমন্ত্রণ জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার কথা বলেছেন। এই সমস্ত কিছুই প্রয়াস ছিল যাতে ওনারা নির্বাচনে আসেন। তো ওনারা নির্বাচনে আসেননি, তখন তো তাকে নির্বাচনের অংশগ্রহণ করার একটি গণতান্ত্রিক দল বলেই তাকে বিবেচিত করা হতো। এখন তার কার্যকলাপে মনে হচ্ছে যে এই দলের মধ্যে নাশকতা, সহিংসতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদীদের এর সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ধন্যবাদ আপনাকে। দেখি একজন দর্শক হাত তুলেছেন সামনের সারিতে, ওনার মতামতটা নিন খুব সংক্ষেপে। মাননীয় ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাহেব উনি বলছেন একটু আগে, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, সরি, হ্যাঁ, উনি বলেছেন যে জনগণের জন্য রাজনীতি। জনগণের জন্য যদি রাজনীতি হয় তাহলে আমরা কারা? সাধারণ যারা মরছে, খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ, এরা কারা? আর যারা রাজনীতি করছেন তারা কারা? ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রসঙ্গে পরে আসতে পারি, তবে তার আগে আমি দর্শক শ্রোতাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরো বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ তো আছেই। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে।